Good morning, students. Welcome to Analytics Powered Virtual Interactive Classes. তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আমরা যে আগের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটারই কিন্তু পরবর্তী টপিকগুলো নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো আর দেরি না করে তাহলে শুরু করে নিই আজকের ক্লাস। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল কোনটা? রাইট, ভেরি গুড, পদার্থের কণাধর্মী প্রকৃতি, তাই না? তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা শুরু করব, আজকের ক্লাস যেটা নিয়ে শুরু করব, সেখানে প্রথম প্রশ্নটা আমাদের কাছে চলে এসেছে। কি সেটা? যে পদার্থের বিভিন্ন অবস্থা কিসের উপর নির্ভর করে। চলো সেটা জেনে নেই আমরা। ঠিক আছে, দেখো একজন ছেলে ও কি করছে, চুম্বকের সাহায্যে ওর সামনে রাখা কয়েকটি লোহার পেপার ক্লিপ সেগুলোকে সে আকর্ষণ করলো। যখন চুম্বক আর পেপার ক্লিপ গুলোর মধ্যে দূরত্ব কম ছিল তখন কি হলো, সবগুলো চুম্বকের প্রতি আকৃষ্ট হলো পেপার ক্লিপ গুলো। যখন দূরত্ব আরেকটু সামান্য বাড়ানো হলো তখন কি হলো, কম সংখ্যক পেপার ক্লিপ কিন্তু আকর্ষিত হলো চুম্বকের প্রতি। এবং সব থেকে লাস্টে যখন আমরা দেখলাম তখন দূরত্ব আরো অনেক বেশি ছিল, যার কারণে আকর্ষণ বলও কিন্তু কি ছিল, কম ছিল। দেখো প্রথম ক্ষেত্রে অনেকগুলো পেপার ক্লিপ আকর্ষিত হলো, তারপর দূরত্ব বাড়ানোর কারণে কি হলো, সামান্য সংখ্যক পেপার ক্লিপ আকর্ষিত হলো। এবং 3 নম্বরে দেখো চুম্বকার পেপার দূরত্বটা বাড়িয়ে দেওয়ার কারণে কি হলো, আকর্ষণ বল কমে গেল, তাই না? তো প্রথম ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম, খুবই শক্তিশালী আকর্ষণ লক্ষ্য করলাম। ঠিক আছে, আর এই ধরনের শক্তিশালী আকর্ষণ দেখা যায় কঠিন বস্তু যেরকম ফুটবল রয়েছে। ঠিক আছে, তারপর দেখলাম কি মাঝারি আকর্ষণ, আর সেটা দেখা যায় তরল পদার্থ যেরকম জল। এরপর দেখলাম কি খুবই দুর্বল আকর্ষণ, আর এরকমটা দেখা যায় গ্যাসীয় পদার্থের মধ্যে। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা বলতে পারি না যে কণাগুলোর মধ্যকার আকর্ষণের তীব্রতাই পদার্থের বিভিন্ন অবস্থা নির্ধারণ করে। দেখো যখন আকর্ষণ শক্তিশালী হচ্ছিল তখন কি পদার্থ তৈরি হলো, কঠিন পদার্থ। আর যখন মাঝারি ধরনের আকর্ষণ সৃষ্টি হলো তখন আমরা দেখতে পেলাম কি যে সেগুলো তরল পদার্থের বৈশিষ্ট্য। আর যখন অণুগুলোর মধ্যে খুবই দুর্বল আকর্ষণ হয় তখন সেটা হয়ে যায় কি গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, তো কণা মানে কোনো একটা পদার্থ তো অসংখ্য কণা দিয়ে তৈরি, সেটা আমরা জানি। আর এই যে কণাগুলো উপস্থিত থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বল রয়েছে, মানে একটা অণু বা একটা কণা আর একটা কণাকে আকর্ষণ করে রাখার জন্য ওদের মধ্যকার যে বল ক্রিয়া করে সেটা যখন অনেক বেশি হয় তখন হয় কি কঠিন পদার্থ, যখন মাঝামাঝি আকর্ষণ হয় তখন সেটা হয়ে যায় তরল পদার্থ, আর যখন খুবই দুর্বল আকর্ষণ থাকে তখন সেটা হয়ে যায় গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার এতটুকু? এইবারে চলো আমরা একটা ছোট্ট ঘটনা জেনে নিই। ঠিক আছে, দেখো আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য প্রাচীন ভারত প্রায় কত বছর আগে, প্রায় 2600 বছর, 2600 বছর আগে। তখন কি হয়েছিল, একজন ঋষি ছিলেন, ওনার নাম ছিল আচার্য কনাদ। ঠিক আছে, তো উনি কি করেন, উনি ছিলেন একজন দার্শনিক, তার পাশাপাশি ছিলেন উনি একজন বৈজ্ঞানিক বা বিজ্ঞানী, এবং উনি ছিলেন একজন ঋষি। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে উনি পারমাণবিক তত্ত্বের জনক। ঠিক আছে, তার মানে কি জিনিসটা, যে পারমাণবিক তত্ত্ব। তো কি হলো, উনি একজন ঋষি ছিলেন, তো উনি কি করতেন, ঘুরে ঘুরে সবার থেকে ভিক্ষা চেয়ে ওনার জীবিকা নির্বাহ করতেন। ঠিক আছে, উনি তো কি ছিলেন, সন্ন্যাসী ছিলেন, তাই না? তো এরকম একদিন কি করলেন, উনি একজনের বাড়ি গিয়ে জিজ্ঞেস করলেন যে মা দয়া করে কিছু দান করুন। স্বাভাবিকভাবেই
ঘরে যিনি রয়েছেন উনি ওনার জন্য সামান্য চাল নিয়ে ওনাকে দান করলেন, ঠিক আছে। আর ঝুলি ভরে উনি যখন চাল নিয়ে গেলেন, তারপর কি হলো সেটা চলো আমরা লক্ষ্য করি। তো উনি উনার যে চাল ভর্তি ব্যাগ ছিল সেখান থেকে একটা চাল নিয়ে উনি পর্যবেক্ষণ শুরু করেন, মানে ওনার মনে একটা প্রশ্ন জাগে যে এই যে পদার্থগুলো সেগুলো কিভাবে তৈরি হলো, ঠিক আছে। তো উনি কি করলেন, যে চালটা ছিল সেটাকে ভেঙে এরকম ছোট ছোট টুকরো করলেন। আর টুকরো করার মাধ্যমে উনি কি দেখলেন, যে এই যে পদার্থ বা যে চালটা উনি নিয়েছেন সেটা অনেকগুলো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম টুকরোর দ্বারা তৈরি, ঠিক আছে। একদম খুব ছোট ছোট টুকরোতে উনি ভাঙতে পেরেছিলেন সেগুলোকে, ঠিক আছে। আর এই যে ছোট ছোট টুকরোগুলো রয়েছে এগুলোর নাম দিয়েছিলেন উনি পরমাণু বা অ্যাটমস, ঠিক আছে। তাহলে পরবর্তীকালে উনি উনার যে এই পর্যবেক্ষণটা রয়েছে সেটা উনি এক জায়গায় লিপিবদ্ধ করে গেছেন, ঠিক আছে। তো সেই লিপিবদ্ধ যে করে গেছেন সেটার নাম ছিল কি, দেখো, তিনি বৈশেষিক সূত্রে, বৈশেষিক সূত্র উনার লেখা একটা বই, সেখানে এই বইটার মধ্যে কোনটা, বইটার নাম কি, ভেরি গুড, বৈশেষিক সূত্র। তো উনি কি করলেন, উনি বৈশেষিক সূত্রে উনার যে এই পর্যবেক্ষণটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু উনি লিখে গেছেন, ঠিক আছে। তাহলে চলে আসলো আমাদের আজকের দিনের প্রথম প্রশ্ন, চলো দেখে নেই। পদার্থের বিভিন্ন অবস্থা যেরকম কি কঠিন, তরল, গ্যাসীয়, এগুলো নির্ধারিত হয় কোনটির দ্বারা? চারটে অপশন রয়েছে। অপশন এ কণার রং, অপশন বি কণার আকার, নাকি অপশন সি কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের শক্তি, নাকি অপশন ডি কণার সংখ্যা। কোনটা হবে সঠিক আনসার? সবাই ঝটপট আনসার করে দাও, আমি তোমাদের টাইমার দিয়ে দিলাম। আমি প্রশ্নটা আবারও বলে দিচ্ছি, যে পদার্থের বিভিন্ন অবস্থা যেরকম কঠিন, তরল, গ্যাসীয়, এগুলো নির্ধারিত হয় কোনটির দ্বারা? দেখি কণাগুলো, পদার্থের মধ্যে উপস্থিত কণাগুলোর রং, নাকি কণার আকার, নাকি কণাগুলোর মধ্যে আকর্ষণ বল শক্তি, নাকি কণার সংখ্যা, কোনটার উপর নির্ভর করে? ঝটপট আনসার করে দাও। বাহ, অনেকেই সঠিক আনসার করেছো, ভেরি গুড। বাকিরাও চেষ্টা করো। কি ছিল, কণার রঙের উপর নির্ভর করছিল, নাকি কণাগুলোর আকারের উপর, নাকি ওরা একজন আরেকজনকে যে আকর্ষণ করতে পারছে সেই শক্তির উপর, নাকি কণাগুলোর সংখ্যার উপর? কোনটা হবে সঠিক আনসার? কোনটির উপর নির্ভর করে আমরা পদার্থের কঠিন, তরল, গ্যাসীয়, মানে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিরূপ, বা তরল পদার্থের মধ্যে কিরূপ হয়, গ্যাসীয় পদার্থের মধ্যে কিরূপ হয়, তার উপর, মানে পদার্থগুলোর অবস্থা কঠিন, তরল, গ্যাসীয় কোনটা হবে সেটা কোনটার উপর নির্ভর করে? রঙের উপর, নাকি আকারের উপর, নাকি আকর্ষণ বলের উপর, নাকি সংখ্যার উপর? কোনটা হবে সঠিক আনসার? এবং তারই সাথে তোমাদের সময় শেষ। চলো দেখে নিই কে কে সঠিক আনসার করলে। ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। তাহলে এইবারে যেটা বলছিলাম, যে প্রথমটায় আমরা কি দেখেছিলাম, যে পদার্থের চুম্বকটা যত কাছাকাছি ছিল পদার্থ তত বেশি আকর্ষিত হচ্ছিল, পেপার ক্লিপ গুলো তত বেশি আকর্ষিত হচ্ছিল, তাই না? একই রকম ভাবে দেখো, যখন কি হয়, যখন মাঝারি, মানে চুম্বকটাকে আরেকটু দূরে সরিয়ে দিলাম যখন, তখন কি হয়, তখন আরো কম সংখ্যক পেপার ক্লিপ আকর্ষিত হচ্ছিল। আবার যখন দূরত্ব আরো বাড়িয়ে দেওয়া হলো তখন কি হচ্ছিল, আরো কম পরিমাণে আকর্ষিত হচ্ছিল, তাই না? তো পদার্থের এই যে একটা অণু আর আরেকটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেটার উপর নির্ভর করেই পদার্থের অবস্থা নির্ধারিত হয়, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের শক্তি। আকর্ষণ বল যত বেশি হবে তত পদার্থ কঠিন হবে, মাঝারি আকর্ষণ হলে পদার্থ তরল হবে, এবং সব থেকে কম আকর্ষণ বলের ক্ষেত্রে পদার্থ গ্যাসীয় হবে। ক্লিয়ার? এতটুকু আশা করি। চলো এরপরে, এখানে একজন মেয়ে, ও পড়াশোনা করছে, স্বাভাবিকভাবে কি হলো, ওর কাছে একটা পেন্সিল বক্স রয়েছে, কিন্তু পেন্সিল বক্সটা কোনো কারণে ওর হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেল, ঠিক আছে।
এইবারে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে যে কি কারণে কিছু কঠিন পদার্থ নরম এবং কিছু কঠিন পদার্থ শক্ত হয়। যেরকম ধরো তোমরা যে ইরেজার বা রাবার ইউজ করো সেটা কিন্তু তুলনামূলকভাবে নরম হয়, তাই না? এটাকে আমরা হাতের সাহায্যে ওর আকৃতির পরিবর্তন ঘটাতে পারি। আবার একই রকম ভাবে তোমরা যে কলম ইউজ করো, কলম ব্যবহার করো, সেটাকে আমরা হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু ওর আকৃতির পরিবর্তন ঘটাতে পারি না, তাই না? হয়তো ভেঙে যাবে জিনিসটা, কিন্তু আকৃতির পরিবর্তন করতে পারবো না, তাই না? যেরকমটা রাবারের ক্ষেত্রে আমরা করতে পারি। দুটো পদার্থ কি কঠিন পদার্থ, কিন্তু একটা কঠিন পদার্থ যেরকম রাবার, সেটা হয় কি, সেটা হয় একটু নরম। আবার যে কলমটা তোমাদের বললাম সেটাও কঠিন পদার্থ, কিন্তু সে কি শক্ত, তাই না? তো এইবারে ওর মাথায় একটা বুদ্ধি আসলো যে ও এবার পর্যবেক্ষণ করে দেখবে যে কেন এরকমটা হয়। ঠিক আছে, চলো দেখি ও কি করছে। ও একটি হাতুড়ি নিল, হাতুড়ির সাহায্যেও বিভিন্ন প্রকার যে কঠিন পদার্থগুলো রয়েছে সেগুলোর মধ্যে এরকম আঘাত করতে লাগলো। প্রথম ক্ষেত্রে দেখো আকৃতির পরিবর্তন কিন্তু হলো, তাই না, কঠিন পদার্থটার। দ্বিতীয় আকৃতির পরিবর্তন তেমন একটা হয়নি, লক্ষ্য করা যাচ্ছে না। 3 নাম্বারের ক্ষেত্রে ও নিল কি, একটা কাঠের টুকরো নিল, সেটাকেও ও হাতুড়ি দিয়ে আঘাত করতে আরম্ভ করলো, কিন্তু আকৃতির কোনো পরিবর্তন হয়নি, তাই না? আর এরপর নিল ও একটা পাথরের টুকরো, এবং পাথরের টুকরোর মধ্যেও কিন্তু আকৃতির কোনো পরিবর্তন আমরা দেখতে পারিনি, তাই না? এরপর দেখো ও একটা সাদা রঙের চকের টুকরো এরকম নিল, সেগুলোকে ও যখন ভাঙছে সেগুলো কিন্তু অতি সহজেই ভেঙে গেল, তাই না? আবার ও একটা পেরেক নিল, সেটারও কিন্তু আকৃতির তেমন একটা বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, তাই না? প্রথমটায় ও ব্যবহার করলো অ্যালুমিনিয়ামের টুকরো, এরপর চাবি, এরপর কাঠের টুকরো, এরপর ব্যবহার করলো একটি পাথরের টুকরো, দেন ব্যবহার করলো যেগুলো আমরা থাকে, যেগুলোকে আমরা সেটার একটা টুকরো নিল, এবং সব থেকে লাস্টে বা শেষে নিল লোহার পেরেক, তাই না? তো এই যে বস্তুগুলো, কোন বস্তুটির কণাগুলো খুব শক্তভাবে একসাথে থাকে, চলো দেখে নি। দেখো এখানে একটা কি রয়েছে, একটি কাঠের টুকরো রয়েছে, তাই না? কি বলছে, কাঠ কি একটি কঠিন পদার্থ, আমরা সবাই জানি। কঠিন বস্তুগুলোর একটি নির্দিষ্ট আকৃতি থাকে, ঠিক আছে? সেগুলোকে আমরা যদি দেখি, কঠিন পদার্থের মধ্যে উপস্থিত যে কণাগুলো রয়েছে সেগুলো কি হয়, সেইগুলো এই রকম ভাবে দেখো খুবই ঘন সন্নিবিষ্ট থাকে, একে অপরের সাথে খুব ঘনভাবে সজ্জিত থাকে। সেটা এখানে লিখেছে যে কঠিন পদার্থের কণাগুলো খুব ঘনভাবে সজ্জিত থাকে, একটা একটা অণু আরেকটা কণার সাথে, মানে একটা কণা আরেকটা কণার খুব কাছাকাছি পাশাপাশি অবস্থান করে, খুব ঘনভাবে ওরা সজ্জিত থাকে, ঠিক আছে? এই যে দেখো কণাগুলো একটা আরেকটার খুবই ঘনভাবে ওরা একে অপরের একদম খুব পাশাপাশি অবস্থান করছে, তাই না? এবার বলছে কি, যে কঠিন অবস্থায় কণাগুলো কেবলমাত্র নিজেদের স্থির অবস্থানের চারপাশে কম্পন বা দোলন করতে পারে। তো এদের ক্ষেত্রে কি হয়, কঠিন পদার্থের যে কণাগুলো রয়েছে তাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ খুব বেশি থাকে, ঠিক আছে? যার কারণে কি হয়, ওরা কেবলমাত্র নিজেদের যে অবস্থান থাকে সে অবস্থান থেকে বেশি একটা ওরা দূরে যেতে পারে না, যার কারণে ওদের একটা নির্দিষ্ট আকৃতি বজায় থাকতে পারে। যেহেতু ওদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি, কণাগুলো চাইবে কি একজন আরেকজনের খুব কাছাকাছি থাকতে। তো একই রকম ভাবে এই যে কণাগুলো দেখো খুবই কাছাকাছি অবস্থিত, তো ওদের যে কণাগুলো রয়েছে কঠিন অবস্থায়, কণাগুলো কেবলমাত্র নিজেদের স্থির অবস্থানের চারপাশে কম্পন বা দোলন করতে পারে, কিন্তু একে অপরকে অতিক্রম করতে পারে না। কেন পারে না? কারণ ওদের মধ্যে উপস্থিত আকর্ষণ বলের পরিমাণ খুবই বেশি। কারণ আমরা কি জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে উপস্থিত কণাগুলোর আকর্ষণ বল সবচাইতে বেশি হয়, তরল পদার্থের ক্ষেত্রে মাঝারি আকর্ষণ হয়, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কম আকর্ষণ বল হয়। আচ্ছা, আকর্ষণ বল জিনিসটার একটু মানে কি সেটা বুঝিয়ে দিই তোমাদের।
আকর্ষণ বল, দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বল সবচাইতে বেশি এরকমটা আমাদের বলছে, কিন্তু সেটার মানে হচ্ছে কি, আকর্ষণ বল মানে হচ্ছে কণাগুলো যে উপস্থিত, পদার্থের গঠনের জন্য যে গঠনকারী কণাগুলো রয়েছে সেগুলো একে অপরের খুব কাছাকাছি উপস্থিত থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে আকর্ষণ বল সেটা বেশি হয়, যার কারণে কি হয়, অণুগুলো খুবই কাছাকাছি উপস্থিত থাকে। তরল পদার্থের ক্ষেত্রে মাঝারি বল থাকে, তার মানে কি অণুগুলোর মধ্যে মোটামুটি সামান্য পরিমাণ দূরত্ব বজায় থাকে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেই দূরত্বটা আরো অনেক বেশি বেড়ে যায়, যার থেকে আমরা বলতে পারি যে কোনটার মধ্যে আকর্ষণ বল বেশি, কোনটার মধ্যে আকর্ষণ বল মাঝারি, আবার কোনটার মধ্যে আকর্ষণ বল কম। ঠিক আছে, তো এখানে আমাদের বলছে যে কঠিন অবস্থায় যে কণাগুলো থাকে সে নিজেদের স্থির অবস্থানের চারপাশে কম্পন বা দোলন করতে পারে, কিন্তু একে অপরকে অতিক্রম করতে পারে না। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপর বলছে যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল খুব প্রবল, মানে একটা অণু বা একটা কণা আরেকটা কণাকে খুবই প্রবল বলের সাথে ওরা একে অপরকে আকর্ষণ করতে পারে, যার কারণে কি হয়, ওরা একে অপরের খুব কাছাকাছি উপস্থিত থাকে এবং ওর একটি নির্দিষ্ট আকৃতি ও পেয়ে থাকে। যেরকম কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পদার্থের একটি নির্দিষ্ট আকৃতি থাকে। ঠিক আছে, এবারে বলছে যে কঠিন পদার্থের কণাগুলোকে একে অন্যের থেকে দূরে সরানোর উপায় আছে কি। আমরা এই যে কঠিন পদার্থ রয়েছে সেগুলোকে একে অন্যের থেকে দূরে সরাতে পারি কি, মানে যে আকর্ষণ বল রয়েছে সেটাকে কম করার মাধ্যমে আমরা কি করতে পারি, সেগুলোকে কঠিন অবস্থার রূপ পরিবর্তন করতে পারি। চলো সেটার একটা এক্সাম্পল দেখি। কি বলছে দেখো, বরফ কি, বরফ কঠিন পদার্থ, কিন্তু বরফ সৃষ্টি হয় কোন পদার্থ দিয়ে, ভেরি গুড, জলের থেকে বরফ তৈরি হয়। আবার আমরা যখন বরফকে উত্তপ্ত করি তখন কি হয়, দেখো বিকারের মধ্যে কিছু সামান্য কয়েকটা বরফের টুকরো নিলাম, এবার সেটাকে উত্তপ্ত করছি। উত্তপ্ত করার কারণে কি হচ্ছে, বরফ আস্তে আস্তে গলতে শুরু করে, বরফের মধ্যে গলন দেখা যায়। সেটা হচ্ছে কি বরফের গলনাঙ্ক। গলনাঙ্ক জিনিসটা কি, যে তাপমাত্রায় বরফ আস্তে আস্তে গলতে আরম্ভ করে সেটাই হচ্ছে গলনাঙ্ক। ঠিক আছে, তাহলে এই যে বরফের টুকরোগুলো রয়েছিল সেগুলো আস্তে আস্তে কি হলো, বরফের মধ্যে উপস্থিত কণাগুলো সেগুলো উত্তপ্ত করার কারণে একে অপরের থেকে সামান্য দূরে চলে গেল, আকর্ষণ বল ওদের কমে গেল যেহেতু উত্তপ্ত করা হচ্ছে। তো একে অপরের থেকে দূরে যাওয়ার কারণে কি হলো, আকর্ষণ বল কমে গেল, তো ওরা তারপর তরলে পরিণত হয়ে গেল। তো এইবার বলছে কি, কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করা হলে তার কণাগুলো জোরে কম্পিত হতে শুরু করে এবং একে অপরের থেকে দূরে সরে যায়। তো দূরে সরে যাওয়া মানে কি, আকর্ষণ বল কমে যাওয়া। আকর্ষণ বল কমে গেলে কোন অণুগুলোর মধ্যে বা কণা গ্যাপ বেড়ে যায়, তারপর কি হয়, অবস্থার পরিবর্তন ঘটে, যেটা আগে কঠিন পদার্থ ছিল সেটা এক্ষেত্রে কিসে পরিণত হয়ে গেল, পরিণত হয়ে গেল। ক্লিয়ার। এরপর চলো এবার সবাই খাতায় লিখে নাও যে গলনাঙ্ক জিনিসটা কি। গলনাঙ্ক হলো সর্বনিম্ন তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে গলনাঙ্ক কাকে বলছি, গলনাঙ্ক হলো যে সর্বনিম্ন তাপমাত্রায় বা যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ, যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাটাকেই আমরা বলছি কি, ভেরি গুড, গলনাঙ্ক। এরপর চলো দেখি, দেখো আমরা এবারে লক্ষ্য করব বরফের বিভিন্ন পদার্থের গলন, আমরা এখন লক্ষ্য করব। ক্ষেত্রে আমরা দেখছি বরফের গলন একই রকম ভাবে আমরা বরফটাকে উত্তপ্ত করার ফলে কি হয়, বরফটা গলে জলে পরিণত হয়। আর সেক্ষেত্রে তাপমাত্রা আমরা কত দেখলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
আর এরপরে চলো দেখি মোমের গলনাঙ্ক। মোমকেও এরকম একটি বিকারে নিয়ে উত্তপ্ত করছি, আর মোমগুলো কি হচ্ছে আস্তে আস্তে তরলে পরিণত হচ্ছে। প্রথমে ছিল সেগুলো কঠিন মোম, তারপর তাকে উত্তপ্ত করার কারণে কি হচ্ছে সেগুলো আস্তে আস্তে গলে তরলে পরিণত হচ্ছে। এবং সেগুলো তরলে পরিণত হচ্ছে মানে কি, সেগুলো গলনাঙ্ক রয়েছে নিম্ন তাপমাত্রায় যেগুলো তরলে পরিণত হয়, সেটাকেই বলছি গলনাঙ্ক। আর এক্ষেত্রে তাপমাত্রা কত দেখাচ্ছে? ভেরি গুড, 50 ডিগ্রি, তাই না? তো কি বলছে যে কিছু কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল হওয়ায় তাদের গলনাঙ্ক কম হয়। যেরকম প্রথম ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে বরফ গলে জলে পরিণত হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেলসিয়াস। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন মোমের গলন লক্ষ্য করছি তখন আমরা তাপমাত্রা কত দেখতে পাচ্ছি? ভেরি গুড, 50 ডিগ্রি সেলসিয়াস। তো এটা কেন হচ্ছে? প্রথমটার ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস, আর পরেরটার ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কিছু কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের পার্থক্যের কারণে। ঠিক আছে, আকর্ষণ বল যত কম হবে গলনাঙ্ক তত কম হবে। আবার আকর্ষণ বল যত বেশি হবে গলনাঙ্ক কত হবে? গলনাঙ্ক তত বেশি হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপর বলছে যে কিছু কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে শক্তিশালী আকর্ষণ বল থাকে, তাই তাদের গলনাঙ্ক বেশি হয়। সেটাই এখন যেটা বলছিলাম যে এক্ষেত্রে গলনাঙ্ক বেশি এসছে, 0 ডিগ্রির তুলনায় 50 ডিগ্রি 50 ডিগ্রি বেশি। কারণ মোমে উপস্থিত কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের পরিমাণ বেশি। ঠিক আছে, যার কারণে ওদের গলে তরলে পরিণত করার জন্য বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে, তাই না? তো এর মানে কি হচ্ছে? বেশি উত্তপ্ত করতে প্রয়োজন হচ্ছে, বেশি উত্তাপ দেওয়ার প্রয়োজন হচ্ছে। তো তার মানে কি এর গলনাঙ্ক বেশি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই না? তো সেটাই বলেছে যে যাদের মধ্যে আকর্ষণ বল, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কম থাকে তাদের গলনাঙ্ক কম হয়, আবার যে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হয় বা শক্তিশালী হয় তাদের গলনাঙ্ক বেশি হয়। আশা করি এতটুকু ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? এরপরে চলো আমরা জেনে নেই কিছু কঠিন পদার্থের গলনাঙ্ক কি হবে। তো প্রথমে রয়েছে কি? বরফ। বরফের গলনাঙ্ক আমরা এক্ষুনি দেখলাম কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর দ্বিতীয় নম্বরে আসছে ইউরিয়া। ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। এবং 3 নম্বরে আসছে লোহা। লোহাকে তরল লোহায় পরিণত করতে কত পরিমাণ তাপমাত্রা প্রয়োজন? অনেক বেশি কিন্তু, তাই না? সবচাইতে বেশি 538 বা 1530, তাই না? এবারে কোশ্চেন চলো দেখে নিই প্রশ্নটা কি, যে নিম্নলিখিত কোন বিজ্ঞানী প্রাচীন ভারতে পরমাণু তত্ত্বের প্রবর্তক? প্রশ্নটা আবার পড়ছি, নিম্নলিখিত কোন বিজ্ঞানী প্রাচীন ভারতে পরমাণু প্রবর্তক হিসেবে পরিচিত ছিলেন? চারটে অপশন রয়েছে। অপশন আর্যভট্ট, অপশন বি চরক, অপশন সি সুশ্রুত, নাকি অপশন ডি কনাদ? আমি তোমাদের টাইমার দিয়ে দিচ্ছি, তোমরা ঝটপট আনসার করে দাও। আশা করি সবাই পারবে। আমরা কিছুক্ষণ আগেই ওনার বিষয়ে আলোচনা করছিলাম, তাই না, যে পরমাণু তত্ত্বের প্রবর্তক হিসেবে কে পরিচিত প্রাচীন ভারতে? ঠিক আছে, প্রাচীন প্রবর্তক হিসেবে কে পরিচিত ছিলেন? উনি কি আর্যভট্ট ছিলেন, চরক ছিলেন, নাকি সুশ্রুত ছিলেন, নাকি কনাদ ছিলেন? কে ছিলেন? বাহ, অনেকেই সঠিক আনসার করেছো, বাকিরাও চেষ্টা করো। তত্ত্বের কে ছিলেন? আমরা একটু আগেই কিন্তু আলোচনা, আর্যভট্ট ছিলেন, চরক ছিলেন, সুশ্রুত ছিলেন, নাকি কনাদ ছিলেন? বাহ, অনেকেই সঠিক আনসার করেছো, ভেরি গুড। বাকিরাও চেষ্টা করো। কে ছিলেন? আর্যভট্ট, চরক, সুশ্রুত, কনাদ, এদের মধ্যে কারা ছিলেন? এবং তারই সাথে তোমাদের সময় শেষ। চলো দেখিনি কে কে সঠিক আনসার করলে।
ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। আচ্ছা চলো এবার প্রশ্নটা একটু আলোচনা করে নিই। আমরা একজন ঋষি দেখেছিলাম না কিছুক্ষণ আগে, উনি কি করতেন, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে চাইতেন। এমনই একদিন উনি ভিক্ষায় কি নিয়ে আসলেন, চাল নিয়ে আসলেন। উনি ওই চালটা, একটা চাল নিলেন, চালটাকে নিয়ে উনি ছোট ছোট গুঁড়োয় পরিণত করলেন এবং সেখান থেকে উনি সেটার ধারণা পেয়েছিলেন যে কি, যে এই যে পদার্থ, যে চালটা উনি নিয়েছেন সেটা অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো গুঁড়ো বা কণা দিয়ে তৈরি। তার থেকে উনি এই যে পরমাণু তত্ত্ব বা সব পদার্থই যে একটি ছোট্ট কণা দিয়ে তৈরি সেটার ধারণা পেয়েছিলেন, তাই না? তো এটার আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি, কণাদ। ঠিক আছে, বা বাংলায় যেটা কণাদ বলি আমরা। ঠিক, উনি কি করেছিলেন, উনি ছিলেন প্রাচীন ভারতে পরমাণু তত্ত্বের প্রবর্তক। ঠিক আছে, আচার্য কণাদ। ক্লিয়ার সবার? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবারে আমরা একটা ছোট্ট কার্যকলাপ মাধ্যমে একটা সামান্য ছোট্ট একটা জিনিস আমরা বুঝে নেব। ঠিক আছে, দেখো এখানে 4টে পাত্র নেওয়া আছে, এর মধ্যে 3টের মধ্যে নাম দেওয়া আছে এ বি সি, আর একটা জগের মধ্যে কি আছে, অনেকগুলো জল রয়েছে। আর সবগুলো এবিসি লিখিত যে পাত্রগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রেই দেখো একটা নির্দিষ্ট মাপ দেওয়া আছে, তাই না? সেটা কি মাপটা? রাইট, 200 ml। আর সবগুলোতেই আমরা কি করছি, 200 ml জল ভরছি। আর সবগুলোর ক্ষেত্রেই মাপ কি হচ্ছে, 200 ml এর ক্ষেত্রে সব মাপ সমান আসছে। দেখো তরল পদার্থের মধ্যে অণুগুলো যে উপস্থিত থাকে তাদের মধ্যে আকর্ষণ বল কঠিনের চাইতে কম হয়, যার কারণে কণাগুলো একে অপর থেকে সামান্য একটু দূরে উপস্থিত থাকে, যেরকমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, কঠিনের ক্ষেত্রে কি ছিল, খুবই ঘনভাবে সন্নিবিষ্ট ছিল, কিন্তু এক্ষেত্রে কি কণাগুলোর মাঝখানে সামান্য পরিমাণ গ্যাপ ছিল, ফাঁকা স্থান ছিল, তাই না? এই যে প্রথম আমরা যে কার্যকলাপটা দেখলাম, প্রথমটায় আমরা বিকার এতে কি নিলাম, 200 ml বা 200 ml জল নিলাম। এবার এ থেকে বিতে যখন আমরা ঢাললাম, যেখানে 200 ml দাগ কাটা ছিল ততটুকু দাগ পর্যন্তই কিন্তু জল ভর্তি হলো। মানে কি, দ্বিতীয় পাত্রেও যতটুকু জল ছিল সেটার পরিমাণও 200 ml ছিল। একই রকম ভাবে তৃতীয় পাত্রে যখন আমরা নিলাম, সি নাম্বার পাত্রে, সেখানেও কি 200 ml জল, 200 ml যেখানে দাগ কাটা ছিল সেখানেই কিন্তু জল ঢালার পর সেই দাগ পর্যন্তই কিন্তু জল গেল, তাই না? তো এর থেকে আমরা বলতে পারি কি, যে তরল পদার্থের একটি নির্দিষ্ট আয়তন রয়েছে। দেখো তিনটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এ নাম্বারের ক্ষেত্রেও, এর ক্ষেত্রেও আমরা দেখলাম 200 ml, বির ক্ষেত্রেও 200 ml একই জায়গায় আসলো, আবার ক্ষেত্রেও যেখানে 200 ml দাগ কাটা ছিল সেখানেই কিন্তু কি জলের স্তর আমরা দেখতে পেলাম। তো সব ক্ষেত্রে কি 200 ml জলই ছিল, একটা নির্দিষ্ট পরিমাণ ওদের আয়তন ছিল, যে পরিমাণ স্থান দখল করছিল সেটার পরিমাণ সব ক্ষেত্রেই সমান ছিল। তো এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যে তরল পদার্থের একটি নির্দিষ্ট আয়তন রয়েছে। ক্লিয়ার? এবার বলছে কি, যে তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই এবং এটি পাত্রের আকার ধারণ করে। মানে যে পাত্রে আমরা তরল পদার্থকে ঢালি, তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। তো তার মানে কি, যে ওর নির্দিষ্ট কোনো আকার নেই। কঠিন পদার্থের ক্ষেত্রে তো ভেবে দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, আমরা কঠিন পদার্থকে যেখানেই রাখি না কেন ও কিন্তু ওর নির্দিষ্ট একটা আকৃতি বজায় রাখে, তাই না? কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি না। তরল পদার্থকে যে পাত্রেই রাখা হোক না কেন সে সেই পাত্রের আকার ধারণ করে। তো এর থেকে আমরা বলি যে তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই এবং এটি পাত্রের আকার ধারণ করে। ক্লিয়ার এতটুকু? যে তরল পদার্থের বা তরলের কণাগুলো অবাধে চলাচল করতে পারে, যেহেতু ওদের মধ্যে আকর্ষণ বল তুলনামূলকভাবে কম হয়, তার কারণে কি হয়, ওরা অবাধে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। দেখো যেরকম আমরা একটা গ্লাস থেকে একটা বাটিতে বা একটা বড় পাত্রে
জল ঢাললাম। তারপর আমরা যখন হাত দিয়ে জলটার মধ্যে আমাদের আঙ্গুলটাকে ডোবালাম, তখন দেখো জলের মধ্যে এরকম অসংখ্য তরঙ্গ সৃষ্টি হয়, তাই না? তো এই যে দেখো, অপরপক্ষে আমরা যখন কঠিন পদার্থের মধ্যে এরকম আঙুল লাগাই, তখন কিন্তু এরকম আমরা আঙুলটাকে ভেতরে ডুবাতে পারি না, তাই না? তরল পদার্থের ক্ষেত্রে কি হয়েছিল, আঙুলটাকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দিতে পেরেছিলাম। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়েছিল, কঠিন পদার্থের মধ্যে আমরা যখন আঙুল ডোবানোর চেষ্টা করেছিলাম সেটা যায়নি। কেন? কারণ কঠিন পদার্থের মধ্যে কণাগুলো খুবই ঘনভাবে সন্নিবিষ্ট থাকে, খুব আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে, খুব বেশি থাকে। অপরপক্ষে তরল পদার্থের ক্ষেত্রে দেখো কণাগুলোর মাঝখানে অনেক ফাঁকা স্থান রয়েছে, তাই না? তার মানে কি, সেই ফাঁকা স্থানগুলোর মধ্যে আমরা যখন আঙ্গুল আমাদের ডুবানোর চেষ্টা করি, সেগুলো সহজেই আমরা অণুগুলো একে অপরকে স্থান দিতে পারে। মানে আঙ্গুল যে জায়গায় ডোবাচ্ছি, আমাদের আঙ্গুলটা সেই জায়গাটা স্থানটা দখল করবে। তো সেখানে উপস্থিত যে জলবিন্দুগুলো রয়েছে, জলের কণাগুলো রয়েছে, সেগুলো সাইডে সরে যাবে। কিভাবে সরতে পারবে? কারণ ওদের এখানে অনেকগুলো ফাঁকা স্থান থাকে, ওরা একে অপরের থেকে একটু দূরে দূরে উপস্থিত থাকে, আকর্ষণ বল ততটা বেশি প্রবল হয় না। অপরপক্ষে কঠিন পদার্থের ক্ষেত্রে ওরা তো একে অপরের খুবই কাছাকাছি উপস্থিত। আমরা যদি আঙ্গুল দিতেও চাই, সেই আঙ্গুলটাকে গ্রহণ করার জন্য ওদের কাছে কোনো স্থান নেই, যার কারণে ওরা আমাদের সে আঙ্গুলটাকে, আমাদের আঙ্গুলের যে আয়তন রয়েছে সেটাকে সেখানে জায়গা দিতে পারে না। যার কারণে কি হয়, তরলের মধ্যে আমরা অতি সহজেই আঙ্গুলটাকে ডোবাতে পারি কঠিনের তুলনায়। আশা করি এতটুকু তো ক্লিয়ার, তাই না? এরপর বলছে যে কঠিন পদার্থের তুলনায় আন্তঃকণা আকর্ষণ কিছুটা দুর্বল, যেটা আমরা এক্ষুনি বলছিলাম যে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের মধ্যে আকর্ষণ বল কম থাকে। এরপরে দেখো, আমরা যখন জল এরকম ভাবে ফুটাই, জলকে যখন উত্তপ্ত করি, তখন কি হয়, এই যে কণাগুলো, জলের উপস্থিত যে কণাগুলো, তাদের মধ্যে আকর্ষণ বল আরো কমে যায়। যার কারণে কি হয়, কণাগুলো একে অপরের থেকে একদম আলাদা হয়ে যায়। তার থেকেই সৃষ্টি হয় কি, জলীয় বাষ্প। যেরকমটা আমরা জানি যে বরফের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি ছিল, কিন্তু উত্তপ্ত করার কারণে আকর্ষণ বল সামান্য কম হয়ে বরফ জলে পরিণত হলো। একই রকম ভাবে জলকে যখন আবার উত্তপ্ত করছি, তখন আকর্ষণ বল আরো কমে যাচ্ছে এবং কমে গিয়ে কণাগুলো একে অপর থেকে আরো দূরে সরে যাচ্ছে এবং জলীয় বাষ্প সৃষ্টি করছে, গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। তো এটাই হচ্ছে কি জলের স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তাহলে সবাই লিখে নাও এবার, স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো তরল সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়। যেরকমটা আমরা এক্ষেত্রে জলকে যখন আমরা উত্তপ্ত করি, তখন সেটা বাষ্পে পরিণত হয়। তো যে তাপমাত্রায় এরকমটা হচ্ছে, যে তাপমাত্রায় যেরকম তরল জল ছিল তরল, সেটা জলীয় বাষ্প গ্যাসীয় পদার্থে পরিণত হলো বা সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়, সেটাকে বলছি আমরা, সেই তাপমাত্রাটাকে আমরা বলছি জলের স্ফুটনাঙ্ক। ক্লিয়ার? দেখো, এইবারে আমরা পড়ছি কি, আমরা এবারে চলে যাব বাষ্পীভবনে। বাষ্পীভবন কি? বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি তরল যে কোনো তাপমাত্রায় তার পৃষ্ঠ থেকে বাষ্পে পরিণত হয়। এক্ষেত্রে উত্তাপ যে আমাদের দিতেই হবে সেটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, এমনিতে তোমরা ধরো, তোমরা একটা বাটিতে পাত্রে সামান্য জল নিয়ে রেখে দিলে কিছুদিনের জন্য, কিছুদিন পর কি হবে, সেই জলটা সেখানে থাকবে না, বা জল উপস্থিত থাকলেও প্রথমে যতটুকু পরিমাণ জল রাখা হয়েছিল তার থেকে জলের পরিমাণ কমে যাবে, তাই না? কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা কোনো উত্তাপ প্রয়োগ করিনি, জল আপনা আপনি কি হলো, গ্যাসীয় পদার্থ বা বাষ্পে, জলীয় বাষ্পে পরিণত হয়েছে। তো বাষ্পীভবন জিনিসটা কি তাহলে? বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি তরল যে কোনো তাপমাত্রায় তার পৃষ্ঠ থেকে বাষ্পে পরিণত হতে পারে। তারই সাথে চলে আসলো আমাদের নেক্সট কোশ্চেন। চলো দেখে নিই কোশ্চেনটা কি।
বরফ গলে জলে পরিণত হলে এর কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন ঘটে? ঠিক আছে, বরফ যখন গলে জলে পরিণত হয় তখন জলে উপস্থিত যে কণাগুলো থাকে তাদের মধ্যে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হয়? চারটে অপশন রয়েছে। অপশন এ আকর্ষণ বল হ্রাস পায়, অপশন বি আকর্ষণ বল অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না, নাকি আকর্ষণ বল বৃদ্ধি পায়, নাকি অপশন ডি আকর্ষণ বল সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। চলো আমি তোমাদের টাইমার দিয়ে দিচ্ছি, তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে, তোমরা ঝটপট আনসার করে দাও। কি বলছে যে বরফ যখন গলে জলে পরিণত হয়, তরল পদার্থে পরিণত হয়, তখন কি হয়? আকর্ষণ বল কি হ্রাস পায়, নাকি অপরিবর্তিত হয়, কোনো পরিবর্তনই হয় না, নাকি আকর্ষণ বল বৃদ্ধি পায়, বেড়ে যায়, নাকি নাকি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, মানে কোনো প্রকার আকর্ষণ বলই নাকি থাকে না? কোনটা হবে সঠিক আনসার? বাহ বাহ, ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করছো, ভেরি গুড। কঠিন থেকে যখন তরলে পরিণত হয়, ছবিগুলো মনে করো, কঠিনের মধ্যে কিরকম ছবি ছিল, অণুগুলো খুব কাছাকাছি ছিল, তরলের ক্ষেত্রে কিরূপ ছিল? তো যখন কঠিন থেকে তরলে রূপান্তরিত হবে তখন কি হবে? আকর্ষণ বল বেড়ে যাবে, নাকি বৃদ্ধি পাবে, নাকি কোনো পরিবর্তন হবে না, নাকি আকর্ষণ বলই চলে যাবে? এবং তারই সাথে তোমাদের সময় শেষ। চলো দেখে নিই কে কে সঠিক আনসার করলে। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোনটা? অপশন এ আকর্ষণ বল হ্রাস পায়। কেন? কারণ আমরা জানি কি কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ বল সবচাইতে বেশি, তাই না? যার কারণে অণুগুলো ঘন সন্নিবিষ্ট থাকে, আকর্ষণ বল বেশি। তারপর যখন আমরা উত্তপ্ত করি তখন কি হয়? অণুগুলো বা কণাগুলো একে অপরের চাইতে দূরে সরে যায়, তার মানে কি আকর্ষণ বল হ্রাস পাচ্ছে। হ্রাস পাবার কারণে বরফ গলে কি হয়? জলে পরিণত হয়। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন এ আকর্ষণ বল হ্রাস পায়। চলো এইবারে আরেকটা এক্সপেরিমেন্ট আমরা দেখে নিই। দেখো একটা ধূপকাঠি জ্বালানো হয়েছে এবং ধূপকাঠির ধোঁয়াগুলোকে একটা গ্লাস জারে আমরা সংগ্রহ করেছি। তারপর কি করলো? গ্লাস জারের তারপর যখন আমরা আরেকটা পাত্র নিলাম তখন কি হলো? যে দ্বিতীয় পাত্রটা রয়েছে তার মধ্যেও কিন্তু গ্যাস সম্পূর্ণরূপে ভরে গেল, তাই না? তারপর দেখো আরেকটা আমরা এক্সপেরিমেন্ট বা পর্যবেক্ষণ দেখব, কিন্তু তার আগে একটা সতর্কতা রয়েছে, সেটা আমাদের অবশ্যই কিন্তু ফলো করা বা লক্ষ্য করা উচিত। কি সেটা? যে কঠিন আয়োডিন ব্যবহার করার সময় আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু এগুলো যদি আমাদের ত্বকে লাগে তাহলে জ্বালা সৃষ্টি করতে পারে। তো আমরা এরকম একটা কঠিন আয়োডিন নিলাম, কঠিন আয়োডিন কি হলো? আস্তে আস্তে সেগুলো পরিণত হয়। তো একই রকম ভাবে আগের ক্ষেত্রে আমরা যেরকম ধূপকাঠির ধোঁয়া দিয়ে পর্যবেক্ষণ করছিলাম, সেক্ষেত্রেও এবারও আমরা এরকম আয়োডিন নিয়ে পর্যবেক্ষণটা করছি। কিন্তু দেখো এক্ষেত্রেও কি হয়? দ্বিতীয় যে গ্লাস জারটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু সম্পূর্ণরূপে ভরে যায়। তো এই দুটো জিনিস থেকে আমরা এটা বলতে পারি যে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটাই নেই। কেন? কারণ সেটাকে আমরা যে পাত্রে রাখছি সে সেই পাত্রের আকার ধারণ করছে এবং তার পাশাপাশি অন্য পাত্র যেটা রাখছি সেটাকেও কিন্তু কি করছে? ও ভর্তি করে ফেলছে। তো এর কারণ কি? কারণ এর উপস্থিত মানে গ্যাসীয় পদার্থে উপস্থিত কণাগুলো অবাধে চলাচল করে এবং ওদের মধ্যে উপস্থিত যে আন্তঃকণা আকর্ষণ বল থাকে সেটা খুবই দুর্বল হয়। ক্লিয়ার? তাহলে চলে আসলো আমাদের আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন, চলো দেখে নেই। পদার্থের কোন অবস্থায় কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সবচাইতে বেশি থাকে? চারটে অপশন রয়েছে। অপশন এ গ্যাস, অপশন বি তরল, অপশন সি কঠিন, নাকি অপশন বি বাষ্প? তোমরা ঝটপট আনসার করে দাও। এটা একদম ইজি কোয়েশ্চেন, তাই না? যে কোন অবস্থায় কণাগুলোর মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি থাকে, বেশি গুণ সময় থাকে? কণাগুলো কখন একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে? কখন? গ্যাসীয় অবস্থায়, নাকি তরল অবস্থায়, নাকি কঠিন অবস্থায়, নাকি বাষ্পীয় অবস্থায়? বাহ, ভেরি গুড, অনেকেই সঠিক আনসার দিচ্ছ। সবাই ঝটপট আনসার করে দাও। ভেরি গুড।
কখন আকর্ষণ বল কখন বেশি থাকে সবচাইতে? কণাগুলো এই চারটের ক্ষেত্রে কোন সময় সব খুব কাছাকাছি অবস্থান করে? গ্যাসের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে নাকি বাষ্পের ক্ষেত্রে? এবং তারই সাথে তোমাদের সময় শেষ। দেখো, চলো প্রশ্নটা আলোচনা করে নিই। কি বলছে যে আকর্ষণ বল সবচাইতে বেশি কখন থাকে? তো সেটার সঠিক আনসার হয়ে যাবে কি কঠিন পদার্থ, কারণ কঠিন পদার্থের মধ্যে অণুগুলো খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি, কঠিন পদার্থ। এবং তারই সাথে আমাদের আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।